آلوده استدیوم ইসরায়েলি অভিযানে নতুনভাবে ৪৫ ইরানি মৃত্যু, ভস্মীভূত রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানের হামলা ঠেকাতে নেতানিয়াহু প্রশাসনের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম। সারা দেশে হাসপাতাল ক্লিনিকের নাম দিয়ে চালানো ১৬টি গোপন বন্দিশালার সন্ধান। ৫ আগস্টের পর ধ্বংস করা হয় আলামত, তথ্য গুম সংক্রান্ত তদন্ত কমিশনের। অপারেশন রুমের পরের রুম থেকেই শুরু হয়েছে যে সেলগুলো পেলাম, এবং ওখানে টর্চার চেম্বার, ওরা যে হুক দিয়ে ঝুলিয়ে রাখতো ভিকটিমরা, যে বর্ণনা যে সেগুলো ওখানে ছিল। বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। জানালেন আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন। সাতক্ষীরায় সাবেক এমপি পুত্রের বিলাসী জীবন তছনছ। মাদক ও অস্ত্রসহ সেনাবাহিনীর অভিযানে আটকের পর বেহাত ঘর বাড়ি জমিও। নেশাগ্রস্ত হওয়ার কারণে মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে। তথ্য পেয়েছি এবং তথ্য পাওয়ার ফলেই আমরা যৌথ অভিযানে তাকে গ্রেফতার করেছি। বাগেরহাটে ৫০ বছরের পারিবারিক বিবাদে ৩০ জনের প্রাণহানি। ঈদের দিন জোড়া খুনের পর আবারও আলোচনায় মোল্লাহাটের চৌধুরী পরিবার। যত ওসি আসে সব ওসি সাহেবরা মাসুম চৌধুরী টাকায় দেখে নিয়ে যায়। এটা পূর্ব পরিকল্পিতভাবেই এগুলো করছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত না করার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। নতুন নোট নিয়ে বিড়ম্বনায় গ্রাহকরা, জমা দেওয়া যাচ্ছে না এটিএম আর সিআরএম মেশিনে। একই অবস্থা মেট্রো রেলেও। নতুন নোট বলে কোনো সমস্যা হলো ওই সফটওয়্যারটাকে চেনানো, ওইটা যে টাকা এবং রিকগনাইজ টাকা সেটা ওই সফটওয়্যারকে চেনাতে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। থামেনি ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। পরস্পরের রাজধানী লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ছুটছে উভয় পক্ষ। সোমবার রাতভর তেহরানে আগ্রাসী অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে নতুনভাবে আরও ৪৫ ইরানি মৃত্যু হয়েছে। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে ব্যাপক হামলা চালায় IDF। এছাড়া কেরমানশাহ প্রদেশের একটি হাসপাতালেও চালানো হয় ব্যাপক হামলা। জবাবে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দর নগরী হাইফায় বড় পরিসরে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। শুধু হাইফায় ৩ জনের প্রাণ গেছে। একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলি রাজধানী ও আশপাশের অঞ্চল। ক্ষতিগ্রস্ত বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। চলমান হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২৪ ইসরায়েলির। অন্যদিকে ইসরায়েলি বর্বরতায় ২৫ শতাধিক মৃত্যু দেখেছে ইরান। ইরানের হামলা ঠেকাতে নতুন আকাশ প্রতিরক্ষা সামনে এনেছে ইসরায়েল। বারাক মাগেন নামের প্রযুক্তি ব্যবহার করে ইরানের ৮টি ড্রোন ধ্বংসের দাবি করেছে IDF। সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ইসরায়েলের নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থার বিশেষত্ব কি তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে চলছে আলোচনা। ইসরায়েলের যুদ্ধজাহাজের উপর দিয়ে উঠছে ইরানের ড্রোন, যা নিমেষেই নিখুঁত নিশানায় ধ্বংস করে ইসরায়েল। তবে প্রচলিত কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নয়। এ কাজে বারাক মাগেন নামের নতুন এক ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইসরায়েল। IDF এর তথ্য বলছে নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি মিসাইল করভেট যুদ্ধজাহাজে, যার সাহায্যে ইতোমধ্যেই ইরানের ছোড়া ৮টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ঠিক কী কারণে বিশেষ ইসরায়েলের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা? আয়রন ডোম আর পেট্রিয়ট সহ বেশ কিছু অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে IDF। এসব সিস্টেমে মূলত বড় পরিসরের মিসাইল হামলা প্রতিরোধ করে দেশটি। ড্রোনের মতো অপেক্ষাকৃত ক্ষুদ্র টার্গেট শনাক্ত করতে পারে না এর রাডার। তবে বারাক মাগেন নামের নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা এদিক থেকে বেশ ভিন্ন। ড্রোন হামলাকে প্রতিরোধের লক্ষ্যেই এ প্রযুক্তি তৈরি করেছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা IAI।
বারাক মাগেন সিস্টেমে রয়েছে বিশেষ রাডার। নিচ দিয়ে উড়ে যাওয়া ছোট বিমান বা ড্রোন শনাক্ত করতে পারে এটি। 150 কিলোমিটারের মধ্যে থাকা ড্রোন ও ক্ষেপণাস্ত্রও শনাক্ত করতে সক্ষম এই প্রযুক্তি। টার্গেট শনাক্ত হলে সেই তথ্য পাঠায় কমান্ড সেন্টারে। এরপর সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়, যা শত্রুর ছোড়া ড্রোন ও মিসাইল ধ্বংস করে দেয় মাঝপথেই। মিডল, লং এবং এক্সটেন্ডেড 3 পাল্লারই প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করে থাকে এই সিস্টেম। ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং অ্যান্টিশিপ মিসাইল সহ একাধিক টার্গেটে হামলা চালাতে সক্ষম এই ডিফেন্স সিস্টেম। উন্নত রাডার আর যোগাযোগ প্রযুক্তি থাকায় রয়েছে রিমোট কন্ট্রোলিং প্রযুক্তিও, যার সাহায্যে বহু দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় এটিকে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এদিকে তেহরানবাসীদের রাজধানী থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে সতর্কবার্তা দেন তিনি। এতে জরুরি ভিত্তিতে শহরটি থেকে বাসিন্দাদের অন্যত্র চলে যেতে বলেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তিতে পৌঁছানো উচিত ছিল ইরানের। তবে ঠিক কী কারণে ট্রাম্পের এই হুঁশিয়ারি তা স্পষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্পের এই সতর্কবার্তার পরপরই তেহরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। সোমবার এই ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নিজ প্রতিরক্ষা ও সক্ষমতা জোরদারে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। জানান, মার্কিন সেনাদের সুরক্ষাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। এমন সময় এ ঘোষণা এলো যখন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমান বাহিনীর রণতরী নিমেটস চলতি সপ্তাহে ভিয়েতনাম যাবার কথা ছিল এই বিমানবাহী রণতরীর। তবে ইরান ইসরায়েল সংঘাতের জেরে এটি আরব সাগরে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। ইসরায়েলের সাথে সংঘাতে বন্দরনগরী হাইফাকেই মূল টার্গেট করেছে ইরান। সেখানকার তেল শোধনাগার সহ বিভিন্ন স্থাপনায় চলছে ব্যাপক হামলা। প্রশ্ন উঠেছে, তেল আবিবের পাশাপাশি কেন হাইফা টার্গেট? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিকভাবে দিশেহারা করতেই এ পরিকল্পনা। ইসরায়েলে হামলার শুরুতেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর হাইফাকে টার্গেট করে ইরান। শতাধিক মিসাইল আর ড্রোন হামলায় শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দেশটি। ধ্বংসস্তূপে পরিণত হয় বিভিন্ন অঞ্চল। নিহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিকও। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হাইফা শহর। সামরিক, অর্থনৈতিক আর কৌশলগত দিক থেকে ইসরায়েলের লাইফলাইন বলা হয় এটিকে। আর তাই এখানে হামলা চালিয়ে ইসরায়েলকে শুরুতেই চাপে রাখার চেষ্টা করছে ইরান। ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা এলাকায় অবস্থিত। এখান থেকেই দেশটির জ্বালানি চাহিদার অনেক বড় একটি অংশ পূরণ হয়। সামরিক যানবাহন আর সরঞ্জাম পরিচালনাতেও তেল প্রয়োজন। যে কোনো সংঘাতে তাই শুরুতেই নিশানা সাধা হয় এসব স্থাপনায়। ইরানও নিয়েছে একই রকম কৌশল। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেই রয়েছে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। পাশাপাশি হাইফা ইসরায়েলের প্রধান গভীর সমুদ্র বন্দর। ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়। ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়। এছাড়াও হাইফাতে অবস্থিত দেশটির বড় বড় গ্যাস ফিল্ড আর রাসায়নিক কারখানাগুলো তেল আবিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এসব স্থাপনায় হামলার মাধ্যমে ইসরায়েলকে আর্থিকভাবে ক্ষতি সাধন করতে চায় তেহরান। পাশাপাশি বিশ্ব বাণিজ্যের জন্য পোর্ট সিটি হাইফা গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে বৈশ্বিক অঙ্গনেও এই সংঘাত বন্ধে যাতে পদক্ষেপ আসে সেটা নিশ্চিত করতে চায় ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। হাসপাতাল, ক্লিনিক নাম দিয়ে চালানো হতো গোপন বন্দিশালা। সারা দেশে এমন 16টি বন্দিশালার খোঁজ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। র্যাব 1-এর হাসপাতাল আর সদর দপ্তরে গ্লাস হাউস বা ক্লিনিক কোড নেমে রাখা হতো গুমের শিকার ভুক্তভোগীদের। পুলিশ, র্যাব সহ গোয়েন্দা সংস্থাগুলোর আলাদা আলাদা গোপন বন্দিশালায় ছিল শত শত সেল। 5 আগস্টের পর এসবের আলামত ধ্বংস করা হয় বলে জানিয়েছেন গুম কমিশনের তদন্তকারীরা। কমিশনের রিপোর্টের ভিত্তিতে গোপন বন্দিশালা নিয়ে রিপোর্ট করেছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম।
আনফোল্ডিং দ্য ট্রুথ, এ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স নামে দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন। কোন বাহিনী কার নির্দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুমের সাথে জড়িত সেগুলো তুলে আনা হয়েছে রিপোর্টে। তদন্তে নেমে কমিশন সদস্যদের প্রাথমিক ধারণা ছিল গুমের শিকার সবাইকে রাখা হতো আয়নাঘর নামের সেন্টারে। এটি মূলত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসি। কিন্তু শত শত ভুক্তভোগীর সাক্ষ্য নিয়ে তদন্তকারীরা আয়নাঘরের সাথে মিল পাচ্ছিলেন না। পরে সেসব বর্ণনার সূত্র ধরে ঢাকায় আরও 4 থেকে 5টি গোপন বন্দিশালার খোঁজ মেলে। একটির কোড নাম হাসপাতাল, আরেকটি ক্লিনিক বা গ্লাস হাউস। র্যাবের আমরা প্রথম ভিজিট করলাম র্যাব 1-এ। ভিকটিমরা যখন বর্ণনা দিচ্ছিল ওই বর্ণনা অনুযায়ী ওই জায়গা এবং ওই সেলগুলো আমরা পাচ্ছিলাম না। সো আমরা খুঁজতে থাকি। একটা ছিল যে রেশন রুম, রং টং করা ঝকঝক করছে, রেশন রুম আছে, ঠিক আছে, কি আছে, এটা সাধারণত কেউ ডাউট করবে না। রেশন রুমের পরের রুম থেকেই শুরু হয়েছে যে সেলগুলো পেলাম, এবং ওখানে টর্চার চেম্বার, ওখানে যে হুক দিয়ে ঝুলিয়ে রাখতো ভিকটিমরা, যে বর্ণনা যে সেগুলো ওখানে ছিল। যেটা আমাদেরকে বলা হয়েছিল ভিকটিমরা যে হেডকোয়ার্টারেও রাখা হতো, মানে হেডকোয়ার্টারে রাখার মতো জায়গা আমরা একেবারে খুঁজে পাচ্ছিলাম যে কোথায়। র্যাব হেডকোয়ার্টারের পরে কিন্তু আরেকটা ভবন আছে ওই পাশে, হ্যাঁ। সো ওইটার মধ্যে ছিল মূলত, যেটা গ্লাস হাউস নামে পরিচিত। ওইখানে ওইটাকে ক্লিনিক এবং হসপিটাল হিসাবে। শুধু ঢাকায় নয়, সারা দেশে এরকম মোট 16টি বন্দিশালার তথ্য মিলেছে এখন পর্যন্ত। গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 6টি বাহিনী বা সংস্থা আলাদাভাবে নিয়ন্ত্রণ করত এসব বন্দিশালা। কখনো নিজস্ব কার্যালয় বা ভবনে, কখনো বা ভাড়া বাসা বা ভবনে সেফ হাউস করে রাখা হতো গুম হওয়া ব্যক্তিদের। বগুড়ার পুলিশ লাইন্সের ভিতরে যে আপনার বন্দি রাখা হতো ব্যাপক, এবং বিভিন্ন জায়গা থেকে বন্দি পায়। ওইটা একটা হাব ছিল, মানে নর্থ বেঙ্গলের হাব। মূলত এটা ডিবি অপারেট করতো। র্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি মিলিয়ে ঢাকা এবং ঢাকার 16টা আমি বলছি যে সেন্টারের মধ্যে অসংখ্য সেল আছে। দুটি রিপোর্টে কয়েকটি ঘটনা উল্লেখ করে দায়ী কর্মকর্তাদের নামও সরকারকে দিয়েছে তদন্ত কমিশন। অনেকে গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও আসেনি আইনের আওতায়। এতে ক্ষোভ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। অনেক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা, তাদের বিরুদ্ধে যখন গুম কমিশন তদন্ত রিপোর্ট করে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আসে, তারা অনেকেই আত্মগোপনে চলে গেছে। এত বড় একটা ঘটনা সেফ এক্সিট দেওয়াটা একটা মারাত্মক ধরনের অপরাধ। গুম কমিশন যে তদন্ত রিপোর্ট প্রকাশ করছে, এতে পদে পদে বাধা ও অসহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছে খোদ কমিশন সদস্যরা। তাই বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেফতারের সুপারিশ কমিশনের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে আজ। অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের দেওয়ার সুপারিশ চূড়ান্ত এবং জুলাই সনদ প্রস্তুত করাই লক্ষ্য। সকাল 11টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। আলোচ্য সূচিতে রয়েছে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, আইনসভায় নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া। 17, 18 ও 19 জুন 3 দিন কমিশন 30টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। বুধ বৃহস্পতিবারের আলোচ্য সূচি পরে জানানো হবে। আলোচনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন নিউজ সরাসরি সম্প্রচার করবে। বিতর্কিত 3 জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এ নির্দেশ দেন তিনি। বলেন, বিতর্কিত নির্বাচনগুলো আয়োজনে জড়িত সাবেক সিইসি, নির্বাচন কমিশনার এবং ইসি সচিবদের ভূমিকা তদন্ত করবে এই কমিটি। এ সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী মাসের মধ্যে এই সনদ উপস্থাপন করা হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দার।
দর্শক, আগামী 5 দিন পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সে সাথে তাপমাত্রা কমবে বলেও জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে আরও খোঁজখবর রাখছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম, তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। তাজনুর, আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আপনি একটু জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা দেখছেন এবং কোনো রকমের জনভোগান্তি আপনার চোখে পড়েছে কিনা? দেখুন, আপনি যখন ঘুম থেকে উঠেছিলেন তখন বৃষ্টি হচ্ছিল, তবে এখন আসলে বৃষ্টি নেই, এই মুহূর্তে নেই। রোদের খানিকটা আঁচ পাওয়া যাচ্ছে এবং যতখানি আঁচ পাওয়া যাচ্ছে তবে সেই আঁচ অন্য দিনগুলোর মতো যেই ভীষণ রকম তাপমাত্রা অনুভূত হয় সেরকম নয়। আপনি যে তথ্যটি বলছিলেন সেটি সঠিক। আসলে আবহাওয়া অধিদপ্তর এমনই পূর্বাভাস দিয়েছে, আগামী 5 দিন অর্থাৎ 17 থেকে 22 তারিখ পর্যন্ত তাপমাত্রা বেশ কম থাকবে। এবং আজকেও আমি সারাদিনের যেই আবহাওয়ার যে তথ্য দেখছিলাম সেটিও এমন যে কোনোভাবেই তাপমাত্রা 30-এর উপরে উঠবে না। 30-এর উপরে যখনই না উঠবে তখনই আসলে বেশ সহনীয় মাত্রায় থাকবে। তবে একটি বিষয় যে যারা খুব সকালবেলাতে অফিসে যাওয়ার জন্য এরই মধ্যে বেরিয়ে পড়েছেন, প্রত্যেকের হাতেই আপনি দেখবেন ছাতা, কেননা তারা যখন ঘুম থেকে উঠেছিলেন জানালা খুলেই দেখেছিলেন বৃষ্টি, যার কারণে সবাই এক ধরনের প্রস্তুতি নিয়েই আজকে বেরিয়েছেন, যাতে করে এই বৃষ্টি বাধা উপেক্ষা করেও তাদের যে দৈনন্দিন কাজকর্ম সেগুলো চালিয়ে যাওয়া যায়। বেশ একটা লম্বা ছুটি কাটিয়ে এসেছে গত 15 তারিখে, আজকে এই 2 দিন পরে এসে এরকম বৃষ্টি বাধার মুখে যদিও তাদের নিয়ম করে কাজ করতে হবে, কিন্তু সেই কাজটিও যেন সুন্দর মতো সেই কাজের গন্তব্যে যেতে পারেন সেজন্য বেশ প্রস্তুতি নিয়েই সবাই বাইরে বেরিয়েছেন। খিলক্ষেত এলাকায় রয়েছে, এখানে প্রচুর মানুষ এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় জড়ো হয়ে রয়েছে তাদের নির্ধারিত গন্তব্যে যাওয়ার গাড়ি খুঁজতে, এবং যখনই বৃষ্টি নামছে সেই বৃষ্টিকে মোকাবেলা করার জন্য কিংবা সেই বৃষ্টি থেকে বাঁচতে তাদের হাতে থাকা যে ছাতাটি সেটি নিয়ে তাদের মতো প্রস্তুতি তারা নিচ্ছেন। ধন্যবাদ তাজনুর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে 24 জন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, উত্তরা ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ। জব্দ করা হয় মদ, গাঁজা সহ মাদক গ্রহণের নানা সরঞ্জাম। এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গভীর রাতে টঙ্গীর মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, উত্তরা ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে পুরো বস্তি ঘিরে ফেলেন তারা। অভিযানে পাওয়া যায় বিশেষ চেম্বার, যেখান থেকে বিক্রি করা হতো বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। তাছাড়া কয়েকটি ঘরে তল্লাশি চালিয়ে মেলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক গ্রহণের সরঞ্জাম এবং নগদ অর্থ। সবাই এসে এই জায়গায় আসে, আসার পরে টাকা দেয়, টাকা দেওয়ার পরে এখান থেকে দিয়ে দেয়। একটু সিদ্ধি খাই স্যার, আমি গাড়ি চালাই, যে আমার ড্রাইভিং লাইসেন্স স্যার, এই যে আমি মাত্র খাইছি, এখনো খাইও নেই স্যার। ঘন্টা 2-এর বেশি চলে যৌথ বাহিনীর এই অভিযান। এ সময় আটক করা হয় 24 জন মাদক কারবারিকে। আমরা এই মাজার বস্তিতে যৌথ অভিযান পরিচালনা করি, তাতে আমরা টোটাল 24 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের নিকট থেকে দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য এবং সেবন করার যেগুলো যন্ত্রপাতি সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করতে পেরেছি। মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরার নারী এমপি রিফাত আমিন পুত্রের আলিশান বাড়িতে জীবনযাপন, বিলাসী গাড়িতে চলাফেরা, সবকিছুতে ছিল রাজকীয় ব্যাপার। তবে এখন সবই শেষ। মাদকসহ ধরা পড়েছে সেনাবাহিনীর হাতে। জমি, ঘরবাড়িও দখলে নিচ্ছে প্রসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। রোববার দুপুর সাতক্ষীরা থানার সামনে সাবেক নারী এমপি রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর অভিযান। এয়ারগান, মাদক সহ আটক হন সাবেক এমপির ছোট ছেলে সাফায়েত সরোয়ার রুমন। আমরা আটক করলাম একজনকে, একটা এয়ারগান পেয়েছি, মেরিন টার্কি, আমরা ইয়াবা পেয়েছি, ব্যথানাশক ইঞ্জেকশন যেগুলো দিয়ে ড্রাগ নেওয়া হয় সেগুলো ইঞ্জেকশন আছে প্রায় 50 পিসের উপরে। 2014 থেকে 18 সাল পর্যন্ত আওয়ামী লীগের এমপি ছিলেন রিফাত আমিন। এমপি পদ যাওয়ার পর পাড়ি জমান বিদেশে। মাদকের ছোবলে ছোট ছেলে রুমনের এমন পরিণতি বলছেন স্থানীয়রা। ওর ফ্যামিলি থাকে না, সবাই থাকে বাইরে, ওর বউ বাচ্চা ওর সাথে থাকে না। ডিপ্রেশনের শিকার হয়ে হয়তো আজকে ও এই পর্যায়ে, ওরে গাইড করার কোনো লোক নেই। নেশাগ্রস্ত হওয়ার কারণে মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে। বিলাসবহুল বাড়িটির ঠিক পেছনে কাঠের তৈরি এই প্রমোদখানা, নির্মাণ ব্যয় 30 লাখ। স্থানীয়রা বলছেন নারী এবং মদ নিয়ে এখানে
করা হতো ফুর্তি। সাবেক এই এমপি পুত্রের বিলাসী একটি গাড়ি পড়ে আছে শহরের কোকরালি এলাকায়। প্রভাবশালী পরিবার হওয়ায় এতদিন ব্যবস্থা নেওয়া যায়নি বলছেন পুলিশ কর্মকর্তা। প্রভাবশালী ব্যক্তির ছিল সেই ক্ষেত্রে পুলিশ ইতিপূর্বে হয়তো অবগত থাকলেও ব্যবস্থা নিতে পারেনি। যেহেতু এখন আমরা এরকমের তথ্য পেয়েছি এবং তথ্য পাওয়ার ফলেই আমরা যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করেছি। এদিকে কিনেছেন দাবি করে সোমবার সকালে সাবেক এমপির জমি ও ঘরবাড়ি দখলে নেয় প্রাসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। নির্মাণ করা হয় প্রাচীর। এ সময় তাদের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটের অভিযোগ তোলেন প্রতিবেশীরা। ইউসুফ আব্দুল্লাহ ভাই উনি নাকি নিয়েছে এই জায়গাটা, যে জায়গাটা বিক্রি করেছে সেও আওয়ামী লীগের লোক। থাকাকালীন জিনিসটা দখল হয়নি কেন, এখন চলে যাওয়ার পরে দখল হওয়ার কারণটা কি? তারা যদি জমি কিনি থাকে এসে দখল দায়িত্ব করুক। এইভাবে মনে করেন একটা বাড়ির দরজা ভেঙে লুটপাট করা, সিসি ক্যামেরা কাটা ঠিক না। প্রাসাদ নির্মাণ লিমিটেড এই জমিটা 2023 সালে ক্রয় করে 26.40 কাঠা জমি এই জমিটা ক্রয় করার পর থেকে বিভিন্ন সময় সে দখল দেয় না। এটা কোম্পানির প্রতিনিধি হিসাবে আমরা এসেছি জায়গাটাকে সংরক্ষণ করার জন্য। খবর পেয়ে জমি ও বাড়ির চারপাশে দেয়া নতুন নির্মিত প্রাচীর ভেঙে দেয় সেনাবাহিনী। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আধিপত্য বিস্তারের জেরে 50 বছরে ঝরেছে 30 প্রাণ। পারিবারিক বিবাদের জেরে রক্তাক্ত বাগেরহাট মোল্লাহাটের চৌধুরী পরিবার। একই বংশের সদস্যরা মারছেন পরস্পরকে, কিছুতেই থামানো যাচ্ছে না হামলা আর খুনোখুনি। ঈদের দিন জোড়া খুনের ঘটনার পর আবারও টক অব দি টাউন এই পরিবারের অন্তর্কন্দল। সচেতন মহলের অভিমত, মূল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় থামানো যাচ্ছে না এই বিবাদ। ঈদের আনন্দ মুহূর্তেই মলিন ভাইয়ের রক্তে। কোরবানির দিনই যে এমনভাবে পরপারে চলে যাবে আদরের ভাই, তা ভাবেনি এই দুই বোন। 7 জুন কোরবানির মাংস বিতরণ নিয়ে সংঘর্ষে একই বংশের সদস্যদের হাতে প্রাণ যায় মুরসালিন চৌধুরী ও তার চাচাতো ভাই আজিজুলের। আধিপত্যের লড়াইয়ে বংশগত বিরোধ কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে তার দগদগে প্রমাণ বাগেরহাট মোল্লাহাটের সিঙ্গাতি গ্রামের চৌধুরী পরিবার। ওসি সাহেব থাকাকালীন মাসুম ভাইনে আমার ভাইয়ের মুরসালিন চৌধুরীরে মেরে থুয়ে যায়। যারা মারছে আমার বাচ্চারে, শিশু বাচ্চা ইতিম মানাইছে, আমি তাদের বিচারও চাবো। যত ওসি আসে সব ওসি সাহেবরা মাসুম চৌধুরীর টাকায় দেখে নিয়ে যায়। জানা যায় প্রায় অর্ধশত বছরের বংশগত বিবাদে রণক্ষেত্র চৌধুরী পরিবার, যা শুরু জমিজমা নিয়ে বিরোধে আর বর্তমানে আধিপত্য বিস্তারের জের। কে বড় কে ছোট এই ভাগাভাগি নিয়েই এদের ভিতরে প্রায় 50 বছর এই যে আত্মঘাতী গ্যাঞ্জাম। বিরোধে শুরু হয় এনায়েত চৌধুরীর সাথে একই বংশের কাবুল চৌধুরীর। দ্বন্দ্ব গড়ায় পরবর্তী প্রজন্মেও সংঘর্ষ সংঘাত লেগেই থাকে এনায়েতের ছেলে মাসুম চৌধুরীর সাথে কাবুল আর এরশাদ চৌধুরীর। শুধু এই জোড়া খুন নয়, গেল 50 বছরে দুই পরিবারের সংঘাতে প্রাণ ঝরেছে অন্তত 30 জনের, যার মধ্যে মাসুম চৌধুরী গংদের হাতেই গত 16 বছরে মারা গেছে 9 জন, জানিয়েছে এলাকাবাসী ও পুলিশ। তবে মাসুমের স্বজনদের দাবি সবই বানোয়াট, পরিকল্পিতভাবে তাদের ফাঁসানোর চেষ্টা। এটা পূর্ব পরিকল্পিতভাবেই এগুলো করছে। আর আমাদের আমার দেওয়ার ভাসুররা ওখানে গেছিল খালি হাতে, নিছকে উইদাউট অস্ত্র ছাড়া। এসব হত্যাকাণ্ডে মামলা মকদ্দমা হয়েছে ঢের, তবে কাগজে কলমেই সীমাবদ্ধতা, প্রভাব প্রতিপত্তি আর রাজনৈতিক ছত্রছায়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে হত্যার নেপথ্যের অপরাধীরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত না করার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। পুলিশের মতে পূর্ববর্তী ঘটনার তদন্তের ঘাটতির জন্যই বারবার পার পেয়ে যায় আসামিরা। তবে জোড়া খুনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস পুলিশ সুপারের। পূর্ববর্তী তদন্তের ঘাটতির জন্য এই ঘটনা বারবার করে ঘটছে। তো পূর্ববর্তী ব্যাপারে কী হয়েছে আমি বলতে পারবো না, তবে এইটুকু নিশ্চিত করতে পারি যে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আমরা একেবারে সুষ্ঠুভাবে তদন্ত করব। ঈদের দিন জোড়া খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। স্থানীয়দের মতে একটি মামলাতেও যদি সুষ্ঠু বিচার হয় তাহলে থামতে পারে লাশের মিছিল, নিশ্চিত হতে পারে নিরাপত্তা। কেননা চৌধুরী বনাম চৌধুরী এই দ্বন্দ্বে শুধু এই দুই পরিবার নয়, আতঙ্কে গোটা গ্রাম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একটি দুর্ঘটনায় ভেঙে গেল দুই পরিবারের স্বপ্ন।
কলেজ ছাত্রী রিমঝিমের চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন, কিন্তু 20 দিন আগে চলে গেলেন না ফেরা দেশে। থামছে না হবু বরের আহাজারি, শোকে স্তব্ধ পরিবার। কক্সবাজারের রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তরুণের মর্মান্তিক মৃত্যু কাঁদাচ্ছে পুরো এলাকার মানুষকে। 16 মে সনি বড়ুয়ার সাথে বাগদান হয় রিমঝিম বড়ুয়ার। আগামী 6 জুলাই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু 20 দিন আগেই সব শেষ। বাসে ওঠার আগে হবু স্ত্রীর সাথে কথা হয়েছিল সনি বড়ুয়ার, শুভকামনাও জানিয়েছিলেন। কিছুক্ষণ পর পান দুঃসংবাদ। আমি গাড়িতে উঠছি, গাড়ি চাড়ছে, আমি ভালো করে আসতে বলছি, ভগবান আমার রিমঝিম তো ভালো করে আসতে পারে নাই। নিহত রিমঝিমের বাড়ি কক্সবাজারের রামুতে। 4 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। কক্সবাজার সরকারি কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী, পাশাপাশি একটি এনজিওতে কাজ করতেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ 2 পরিবার। বিয়ের শপিং করবে এটা রিকোয়েস্ট করে, এরপর আর কথা হয় নাই। কেউ আমরা ভেবে উঠতে পারি না যে ওনার এমন একটা অবস্থা হবে। লাল বেনারসি কেনার জায়গা আজকে আমার সাদা শাড়ি পাইবতে কিনলে এর চেয়ে দুঃখ আসলে আর কিছু থাকার মতো নাই। জেঠুর মতো আমাকে খুব শ্রদ্ধা করত এবং পাড়ার প্রতিবেশী বড়জনকে খুব শ্রদ্ধা করত। 5 বছরের প্রেমকে পরিণয়ে রূপ দেওয়ার আগেই রিমঝিমের পৃথিবী থেকে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ। ধুমধাম করে বিয়ের কথা জানিয়েছিলেন অফিসের সহকর্মীদের। বিয়ে নিয়ে তার আনন্দ উচ্ছ্বাস পরিণত হয়েছে বিষাদে। বিয়ের কেনাকাটা করতে যাবে, কিরকম কিরকম গহনা চয়েস করবে, শাড়ি চয়েস করবে, ওগুলো আমাদেরকে দেখাচ্ছিল কিরকম নিলে কি হবে। আমাদের পাঞ্জাবি না দিলে আমরা বিয়েতে যাব না, বাট উনি বলতেছে আমি গরিব, আমি পাঞ্জাবি দিতে পারবো না, এমনি যাইতে হবে। এটাই ওনার সাথে শেষ কথা। চট্টগ্রাম পটিয়া বান্ডারগাঁও, যার কারণে শ্বশুর বাড়ি যখন ওদিকে কেনাকাটাটা ওদিকে করতে যাচ্ছিল। সোমবার সকালে রামু রশিদনগরে পূর্বী পরিবহনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে রিমঝিম সহ 3 জন নিহত হয়। মামুন নুরশি তৌভি, যমুনা নিউজ। করোনা শনাক্তের জন্য কুড়িগ্রামে 65 লাখ টাকা দিয়ে নির্মিত পিসিআর ল্যাব তালাবদ্ধ। এখনো বসানো হয়নি কোনো যন্ত্রপাতি, ল্যাবের জন্য নিয়োগও দেওয়া হয়নি কাউকে। সেই সাথে গোটা জেলায় রয়েছে নমুনা পরীক্ষা কিট সংকট, অথচ নতুনভাবে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা। নতুন করে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। বলা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেও 5 গুণ বেশি প্রাণঘাতী বর্তমান ওমিক্রন XBB। পার্শ্ববর্তী দেশগুলোর মতো বাংলাদেশেও প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মহামারীর সময় উত্তরের জনপদ কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য 65 লাখ টাকা দিয়ে তৈরি করা হয় আধুনিক পিসিআর ল্যাব। গত বছর নভেম্বরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। তবে এখনও বসানো হয়নি কোনো যন্ত্রপাতি, নিয়োগ হয়নি কোনো লোকবল। এখানে কোনো যন্ত্রপাতি এখনো আসে নাই, প্লাস কোনো লোকবল এখানে নিয়োগ করা হয়নি। কুড়িগ্রামের যে মঙ্গাবৃত জনগণ আসলে করোনা টেস্ট করার জন্য তাদের বাইরে গিয়ে টেস্ট করতে হবে, এই সামর্থ্য তাদের নাই। হাসপাতাল বর্তমানে যে অবস্থায় আছে সে অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাদের পর্যাপ্ত মেশিনারিজ এবং জনবল থাকলে সেই অনুযায়ী তারা এটা চালু করতে পারে। শুধু এখানেই নয়, জেলায় নেই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কোনো কিট, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জামও নেই। জেলা স্বাস্থ্য বিভাগে যে মজুদ আছে তা সবই মেয়াদোত্তীর্ণ। নতুন করে সকল সরঞ্জামের চাহিদা দেওয়ার কথা জানালেন সিভিল সার্জন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট সেগুলোর জন্য আমরা চাহিদা পাঠিয়েছি। তো আমাদের এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট হসপিটালেও কার্যক্রমটা প্রাথমিকভাবে হচ্ছে সদর হাসপাতালগুলোতে শুরু হবে টেস্ট কার্যক্রম, পর্যায়ক্রমে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে শুরু করব আমরা। দ্রুত জনবল নিয়োগ ও যন্ত্রপাতি বসিয়ে পিসিআর ল্যাব চালুর দাবি জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নতুন নোট নিয়ে বিড়ম্বনায় গ্রাহকরা, চেষ্টা করেও এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা দিতে পারছেন না তারা। একই অবস্থা মেট্রো রেলের ক্ষেত্রেও। 20 ও 50 টাকার নোট দিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না। ব্যাংকাররা বলছেন নতুন টাকা সিআরএমের উপযোগী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে সফটওয়্যারকে নতুন টাকা চেনাতে কিছুটা সময় লাগবে, দ্রুতই হবে এই সংকটের সমাধান।
ঈদুল আজহাকে কেন্দ্র করে চলতি মাসের শুরুতে নতুন নকশা সমৃদ্ধ নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। প্রথম দফায় এসেছে 20, 50 এবং 1000 টাকার নোট। তবে এই নোটের ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের। ব্যাংকিংয়ের ঝামেলা এড়াতে নতুন টাকার উত্তোলন এবং জমার ক্ষেত্রে এটিএমের পাশাপাশি সিআরএম মেশিন ব্যবহার করে থাকেন গ্রাহকরা। কিন্তু বারবার চেষ্টা করেও 1000 টাকার নোট জমা করা যাচ্ছে না সিআরএম মেশিনে। বারবার সিআরএম মেশিনে জমা দেওয়া হচ্ছে, নতুন নোট বারবার আমাকে ফেরত দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমার ভোগান্তিতে পড়তেছি। আমার কাছে 8000 টাকা আছে পুরান টাকা, 2000 টাকা আছে নতুন নোট। এখন আমি একজনকে 10,000 টাকা পাঠাচ্ছি কিন্তু নিচ্ছে না। নতুন যে 1000 টাকার নোট সিআরএম টাকাটা জমা নিচ্ছে না, তো এতে করে আমরা সিরিয়াসলি ভোগান্তি পড়ছি। ব্যাংকাররা বলছেন এটিএমে নতুন নোট ব্যবহার সহজ হলেও সমস্যা হচ্ছে সিআরএম মেশিনে। বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। এরই মধ্যে যুক্ত করা হয়েছে সিআরএম মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানকে। 10 থেকে 15 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস তাদের। সিআরএম মেশিনে প্রবলেমটা হচ্ছে কি জন্য, আপনি যদি টাকা উঠান তাহলে কিন্তু 1000 টাকা উঠাতে কোনো সমস্যা নেই, কিন্তু টাকা যখন জমা দিবেন মেশিন রিকগনাইজ করতে পারতেছে না, চিনতে পারতেছে না। আমরা ওটাকে ভেন্ডারকে বলেছি 10 থেকে 15 দিন টাইম লাগবে হয়তো, এর মধ্যে তারা ওটাকে রিকগনাইজ করে দিলে পরে টাকা জমা দিতে পারবে। জমা দেওয়ার সমস্যা হচ্ছে, টাকা উঠাইতে কিন্তু সমস্যা। সিআরএম এর ক্ষেত্রে আমাদের ডিসপেন্স এবং রিসিভ দুইটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে। তো সেগুলোর জন্য আমরা আমাদের ভেন্ডরকে এনগেজ করেছি। একটা বন্ধ না হলে বাই দিস টাইম আমাদের সিমুলেশনের কাজটা কমপ্লিট হয়ে যেত। আশা করতেছি 1 সপ্তাহের ভিতরে এটা হয়তো সলভ হয়ে যাবে আশা করতেছি। ঝামেলায় পড়তে হচ্ছে মেট্রো রেলের যাত্রীদেরও। বাজারে আসা নতুন নোট দিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না। নতুন নোটটা দিয়ে ট্রাই করছি কিন্তু এটা হচ্ছে না, এটা একরকম ভোগান্তি পড়েছি। গভর্নমেন্টের টাকা বানাইছে, এই টাকাটা যদি আমরা কাজে ব্যবহৃত না করতে পারি তো এটা আমাদের জন্য একটা বিপজ্জনক। নতুন টাকাটা আমরা 3 বার দিয়েছি, এটা ফেরত পাঠাচ্ছে মেশিন, অ্যাকসেপ্ট করতেছে না। নতুন টাকা কেন নিচ্ছে না সেটাও আমি জানি না, সরকারের উচিত খুব তাড়াতাড়ি এটা একটা ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ ব্যাংক বলছে সিআরএম এবং ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে সমস্যার ধরন প্রায় একই রকম। নতুন টাকার সাথে মেশিনের সফটওয়্যারের সমন্বয় করতে কিছুটা সময় লাগছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক। এটিএম বা সিআরএম মেশিনের যে সফটওয়্যার তাতে কিন্তু নোটটাকে চেনাতে হয়, অন্যথায় ওই সফটওয়্যার এটাকে শুধু কাগজ হিসেবে গণ্য করবে এবং কাগজ সেখানে ইনসার্ট করার কোনো সুযোগ নেই, এই কারণে সে এটাকে রিজেক্ট করবে। নতুন নোট বলে কোনো সমস্যা হলো ওই সফটওয়্যারটাকে চেনানো। নয় শুধু এটিএম না, অন্যান্য যেখানে টাকা লোড করার পরে আমাদের টিকিট বের হয়ে আসবে সেখানে একই জিনিস, ওইটা যে টাকা এবং রিকগনাইজ টাকা সেটা ওই সফটওয়্যারকে চেনাতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানায় নতুন নকশার নোট বাজারে আসার পরপরই ঈদের ছুটি ছিল, সেজন্য সমস্যার সমাধানে একটু সময় লাগছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঘোষিত তারিখ থেকে 3 দিন এগিয়ে এনে আজ থেকে নামানো হবে রংপুর মিঠাপুকুরের হাড়িভাঙা আম। এর আগে 20 জুন বাজারজাতের তারিখ নির্ধারণ করেছিল কৃষি বিভাগ, কিন্তু চাষি ও ব্যবসায়ীদের সাথে কৃষি বিভাগের সমন্বয়হীনতায় নির্ধারিত সময়ের আগেই বাজার সয়লাব হাড়িভাঙায়। প্রায় 2 সপ্তাহ ধরেই উত্তরাঞ্চলের তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রচন্ড তাপদাহে নাকাল জনজীবন, প্রাণ প্রকৃতিতে উত্তাপ, যার প্রভাব পড়েছে রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আমে। কৃষি বিভাগ থেকে ঘোষণা ছিল হাড়িভাঙার আনুষ্ঠানিক বাজারজাত হবে 20 জুন থেকে, কিন্তু উত্তপ্ত আবহাওয়ায় পাকতে শুরু করেছে আম। কৃষকদের অভিযোগ, সমন্বয় না করে কৃষি বিভাগ বাজারজাতের তারিখ নির্ধারণ করায় বিড়ম্বনায় তারা। গাছেও রাখতে পারছেন না আম, বাজারে এনেও পাচ্ছেন না দাম। মাঠ পর্যায় থেকে সিদ্ধান্তটা নেওয়া হয় নাই। হাড়িভাঙা আম কিছু কিছু গাছের বয়স 30 বছর প্লাস, এই গাছের আমগুলো একটু আগে পাকে। রোদের কারণে আমরা গরমের কারণে আমরা গাছ থাকতেছে না, তারা বাড়তেছে। বাগান সংশ্লিষ্টদের দাবি, বাজারজাতের তারিখ নিয়ে পরিস্থিতি এখন ঘোলাটে। বিভিন্ন অঞ্চলের পাইকার কিংবা অনলাইন ব্যবসায়ীরা আম কিনছেন না, ভরসা তাই স্থানীয় গ্রাহক, যার বিরূপ প্রভাব পড়েছে দামে। গাছে আম ঠিকই থাকতেছে না, হ্যাঁ, এই জন্য বাজার আমরা নিয়ে আসতেছি কিন্তু আমরা আশানুপাতিক মানে দাম পাচ্ছি না, ব্যাপারই নাই। পুলিশ সার্ভিস চালু হলে তাহলে আম যাইতো, সব বিভিন্ন দেশে যাইতো। কৃষি বিভাগ বলছে এবার উৎপাদন এবং আমের সাইজ বেশ ভালো। জেলা প্রশাসনের মধ্যস্থতায় বাজারজাতের তারিখ 3 দিন এগিয়ে নেওয়া হয়েছে।
কৃষক ভাইরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, গাছের দিকে তারা দেখছেন যে কখন ম্যাচুরিটি আসে, পরিপক্ক অবস্থায় আসলেই কিন্তু তারা আম পেরিয়ে কয়েকদিন রেখে তারপরে বাজারজাতকরণ করে। আমরা চেষ্টা করছি যে প্রত্যেক বছরের ন্যায় এবারও যেন একটা উৎসবমুখর পরিবেশে হাড়িভাঙা আমের উপর ভিত্তি করে যে সকল প্রান্তিক কৃষকরা আমাদের দিকে মুখ চেয়ে তাকিয়ে আছেন, যে তারা এই সময়টা তাদের যে ব্যবসার যে মৌসুম সেটা তারা সফল হবে। এবছর সারা দেশে হাড়িভাঙার বাগান থেকে 20 লাখ মন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। ফি বছরই যাতায়াত এবং ন্যায্য মূল্য পাওয়া নিয়ে মহাঝক্কি ঝামেলা পোহাতে হয় হাড়িভাঙা সংশ্লিষ্টদের। তাদের দাবি একটি বিশেষায়িত হিমাগার, একটি বিশেষ ট্রেন, আশেপাশের রাস্তাগুলো মেরামত এবং ব্যাংকিং ব্যবস্থাপনার পাশাপাশি বিদেশে রপ্তানি শুরু করা গেলে হাড়িভাঙার ন্যায্য মূল্য নিশ্চিত হবে। পাশাপাশি জিআই পণ্যের যে সুবিধা সেগুলোও পাবে চাষি, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা। এজন্য এখনই সরকারকে উদ্যোগ নেয়ার দাবি তাদের। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, পদাগঞ্জ, রংপুর। পরমাণু অস্ত্রের সক্ষমতা এবং পরিধি বাড়ানোর প্রতিযোগিতা চালাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে সরব হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিভিন্ন দেশ। এ তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংস্থা SIPRI এর প্রতিবেদনে। বলা হয়, বিশ্ব নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে, যেখানে পরমাণু শক্তিধর দেশগুলো নিজেদের সক্ষমতা উন্নয়নের দিকে এগিয়ে চলেছে প্রতিনিয়ত। ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশ। অথচ গেল কয়েক বছর ধরে নিজেদের পরমাণু অস্ত্রের সক্ষমতা এবং ভান্ডারের পরিধি বাড়িয়েছে এসব দেশ। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বাৎসরিক প্রতিবেদনে। বিশ্বজুড়ে চলা সামরিক সংঘাত, অস্ত্র বাণিজ্য ও সামরিক ব্যয়ের সাম্প্রতিক তথ্য উপস্থাপন করা হয় এ প্রতিবেদনে। এর পাশাপাশি তুলে ধরা হয় বিভিন্ন দেশের পরমাণু অস্ত্রের সক্ষমতা, যাতে দেখা যায় সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে রাশিয়ার, এর পরপরই অবস্থান যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের সমর ভান্ডারেও রয়েছে 90টি পরমাণু অস্ত্র। চলতি বছরের প্রতিবেদনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতাকে। SIPRI বলছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের মধ্যে বেড়েই চলেছে প্রতিযোগিতা। প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিটি দেশই তার পারমাণবিক অস্ত্রের শক্তি এবং কার্যকারিতা বাড়িয়েছে, যা বিশ্বের সামনে এক নতুন পারমাণবিক যুগের সূচনা করছে। এর মধ্যে ভারত দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র উন্নয়নে যোগ দিয়েছে। একই চিত্র চীন, উত্তর কোরিয়া এবং পাকিস্তানের ক্ষেত্রেও। এদিকে ব্রিটেন তাদের নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা 225 থেকে 260-এ উন্নীত করেছে, তৈরি করছে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন। একই চিত্র ফ্রান্সেও। SIPRI বলছে, গেল বছর বৈশ্বিক সমরাস্ত্র খাতে ব্যয় বেড়েছে প্রায় 10%। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।